বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধু মহোদয়গণ, জাতীয় ত্রয়োদশ নির্বাচন শেষ মুহূর্তের বিশ্লেষণ উপস্থাপন করতে যাচ্ছি আমি বুরহান মিল্টন। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তে সবার মনে একই ভাবনা, আর আগামীকালই সকালে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে, অর্থাৎ 13 ফেব্রুয়ারি রুশালগ্নে বাংলাদেশের পূর্বাকাশে যে রক্তিম আভা ভেসে উঠবে, সেখানে কোন প্রতীকের চিহ্ন স্পষ্ট হয়ে ফুটে উঠবে সবার চোখে। যে প্রতীকের কাণ্ডারীরা আগামী 5 বছর এ দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করবে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় দেশের জনগণ নিজেই নিজের ভাগ্য নির্ধারণ করে, তবে সেটা একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত নির্বাচনের সেই স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রায়শই দেখা যায় না। স্বাধীন বাংলাদেশের 55 বছরের ইতিহাসে বিগত যে 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে হাতে গোনা কয়েকটি নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে ধরে নেওয়া যায়। বাকি অধিকাংশ নির্বাচনই কোনো না কোনোভাবে শাসক দলের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়েছে। বিগত স্বৈরশাসক হাসিনা সরকারের আমলে যে 3টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বলা যায় প্রত্যেকটি প্রহসনের নির্বাচন ছিল। তবে এখানে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, শুধু আজকের নির্বাচন নিয়ে কিছু সুনির্দিষ্ট বিষয় বিশ্লেষণমূলক আলোচনাতে প্রতিবেদন সীমাবদ্ধ রাখতে চাই। বর্তমানে একটি বিষয় সবার জানা আছে যে বিগত হাসিনা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ড, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে তার দল আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে দলটিকে বর্তমান নির্বাচনীয় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। এমত অবস্থায় দেশের বড় দল হিসাবে একমাত্র বিএনপির নামই আসে। যেহেতু অন্য বড় দল আওয়ামী লীগ দৃশ্যপটে নেই, তাই তার একটি বিকল্প শক্তি বিএনপি বিপরীতে সংগঠিত হয় স্বাভাবিক। সেই বিকল্প শক্তিটি বাংলাদেশ জামাত ইসলামী দলকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে। তার সাথে আছে জুলাই বিপ্লবের নেতৃত্বে থেকে উঠে আসা তরুণ প্রজন্মের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সহ ইসলামিক আদর্শের আরও কয়েকটি দল সহ 11 দলীয় জোট। আবার ধর্মীয় দল সমূহের মধ্যে প্রভাবশালী দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাতের আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় বা ঐক্য প্রতিষ্ঠিত না হওয়ায় চরমোনাই পীরের এই দলটি ইসলামী শরিয়া ও বিধিবিধানের দোহাই দিয়ে জোট থেকে বেরিয়ে আসে এবং এককভাবে প্রায় 260টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন আমাদের বিচার্য বিষয় হলো, রাজনীতিক এই প্রেক্ষাপটে জনগণের কোন দল বা জোটের প্রতি কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে।
বাংলাদেশের বর্তমান নির্বাচনের মাঠে সবচেয়ে বড় দল ও প্রভাবশালী দল বিএনপি। এই দলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল। তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের রাজনীতিতে একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। জিয়াউর রহমানের মৃত্যুর পর তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া এই দলের দায়িত্বভার গ্রহণ করে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিভিন্ন জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে শহীদ জিয়ার করা দলকে জনগণের আরও নিকটতম করে বাংলাদেশের জনপ্রিয় ও গণমানুষের দলে পরিণত করেছেন এবং 3 বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে গেছেন। এই জননন্দিত নেত্রীর সাম্প্রতিক মহাপ্রয়াণে তার জানাজায় স্বতঃস্ফূর্ত জনতার দল রাজধানীর বুকে যে জনসমুদ্রের সৃষ্টি করেছিল তা প্রমাণ করেছে যে নির্যাতন নিপীড়ন চালিয়ে ও মিথ্যা অপবাদ দিয়ে কারো জনপ্রিয়তা হ্রাস করা যায় না, বরং তা উত্তরোত্তর বেড়েই চলে এবং এক সময় তা কালের সীমানা অতিক্রম করে মহাকালের দ্বার প্রান্তে পৌঁছে যায়। সেই অসাধারণ অদম্য নীতির প্রশ্নে আমৃত্য আপসহীন আকাশ ছোঁয়া জনপ্রিয়তার অধিকারিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বর্তমানে এই দলের কাণ্ডারি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। স্বাভাবিকভাবে জনগণের গণজোয়ার তার পক্ষে থাকার কথা, কিন্তু অপর প্রান্তে বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল নিবেদিত প্রাণ কর্মী বাহিনী সজ্জিত রাজনৈতিক দল জামাতে ইসলামী, সাথে জুলাই বিপ্লবী তরুণ প্রজন্মের দল এনসিপি এবং অন্যান্য ইসলামী আদর্শসমূহের জোট, যাদের সম্মিলিত শক্তিকে কোনোভাবেই দুর্বল ভাবা যায় না। একদিকে গণমানুষের দল বিএনপি, অপরদিকে 11 দলীয় জোটের মেরুকরণের ফলে এখানে ভোটের হিসাব নিকাশে একটি জটিল সমীকরণের সৃষ্টি হয়েছে। তবে জটিলতা যতই থাকুক না কেন, শেষ পর্যন্ত বিএনপি অর্থাৎ তারেক রহমানেরই বিজয় সুনিশ্চিত। তবে আসনের ব্যবধান কতটা হয় সেটা হলো গবেষণার বিষয়। আমাদের দেশের জনগণকে মোটামুটি 3টি শ্রেণীতে ভাগ করা যায়। তাদের একটি শ্রেণী হলো অতি সচেতন, আরেকটি অর্ধসচেতন, আর শেষটি হলো অসচেতন। এই সচেতন শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় উচ্চশিক্ষিত বুদ্ধিজীবীদের, যারা সাধারণত সেকুলার ভাবধারার মানসিকতা বহন করে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ মুক্ত চিন্তা চেতনাকে ধারণ করে। তারা কবি, সাহিত্যিক, সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক, প্রকাশক, এনজিও প্রতিনিধি, নীতি নির্ধারণী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ইত্যাদি পদ পদবীধারী রাষ্ট্রীয় সমাজের উচ্চস্তরের ব্যক্তিগণ। তারা রাজনৈতিক দিক থেকে অধিকাংশই আওয়ামী ঘরানার সমর্থক হয়ে থাকে, কারণ তারা মনে করে আওয়ামী লীগই একমাত্র অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বা সেকুলার চেতনা ধারণ করা রাজনৈতিক দল। যেহেতু এই নির্বাচনে আওয়ামী লীগ নেই, সেহেতু তারা অন্য কোনো দলের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে চাইবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তারা কোনো অবস্থাতেই কোনো ধর্মীয় উগ্রবাদী দলের সমর্থক হতে চাইবে না। সেই দিক থেকে শেষ পর্যন্ত তারা বিএনপিকে সমর্থন দিবে বা দিয়েছেন।
যদিও সংখ্যায় অল্প সংখ্যক, তবু তারাই অধিকাংশ ক্ষেত্রে নীতি নির্ধারণী ভূমিকা পালন করে। তাদের লেখনী, গবেষণা, মতামত, সুপারিশ অনেক ক্ষেত্রে রাষ্ট্র, সমাজ ও জনগণের কর্মসূচি এবং সিদ্ধান্তকে অনেকাংশে প্রভাবিত করে। সেই দিক থেকে বুদ্ধিজীবী শ্রেণীর সমর্থন বিএনপির ভোট বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কাজ করবে অবশ্যই। দ্বিতীয় অংশ হলো অর্ধ সচেতন জনগণ, যারা সাধারণত মধ্যম মানের শিক্ষিত, মধ্যম আয়ের চাকরিজীবী, পেশাজীবী এবং ব্যবসায়ী। তারা নিজেদেরকে অনেক জ্ঞানী, বুদ্ধিমান, চালাক, চতুর মনে করে নিজে অন্যের কোনো উপদেশ শুনতে চায় না, কিন্তু অন্যকে সবসময় উপদেশ ও পরামর্শ দিতে তৎপর থাকে। তারা খুবই রাজনৈতিক সচেতন হয়ে থাকে। তারা চঞ্চলমতি, নিজের লাভের চিন্তায় সব সময় অস্থির থাকে। তারা নিজের ব্যর্থতার জন্য বা দুর্ভাগ্যের জন্য সরকারকে দায়ী করে। সাধারণত তারা কোনো রাজনৈতিক দলকে স্থায়ীভাবে সমর্থন করে না, কারণ তারা মনে করে কোনো দলই ক্ষমতায় গিয়ে তাদের কথা রাখে না। যেমন চাহিদা অনুযায়ী বেতন বৃদ্ধি করে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারে না, সন্ত্রাসী চাঁদাবাজি দমাতে পারে না, দুর্নীতি কমাতে পারে না, বেকারত্ব ঘুচাতে পারে না, ইত্যাদি হাজারো অভিযোগ। তাই এই সরকার ভালো না, এই সরকারকে আর ভোট দেওয়া যাবে না, এই হলো তাদের বাস্তবতা। সেই বিচারে তাদের অভিযোগগুলো সত্য, কিন্তু সরকারেরও একটা সীমাবদ্ধতা থাকে, চাইলেই সব সমস্যা সমাধান করতে পারে না। তবে তাদের অভিযোগগুলো যথাযথ। তারা সীমিত আয়ের মানুষ, নিত্য প্রয়োজনীয় বাজারের ঊর্ধ্বগতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে চলতে পারে না, শিক্ষিত বেকার সন্তানের কর্মসংস্থান হয় না, ইত্যাদি নানা ধরনের সমস্যায় তারা জর্জরিত। এইসব ঝামেলার দায় শেষ পর্যন্ত তারা সরকারের উপরে চাপাতে চায় এবং প্রতিবারই নতুন সরকার ক্ষমতায় বসাতে চায়। এই জন্যই দেখা যায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে প্রতিবারই সরকার পরিবর্তন হয়ে যায়, কারণ এই শ্রেণীর ভোটার সংখ্যা সর্বাধিক এবং তারাই শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে নির্বাচনে এই শ্রেণীর ভোটারদের একটি বিরাট অংশ মনে করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে অনেকবারই দেখা হলো, কিন্তু কেউ আমাদের ভাগ্য সুপ্রসন্ন বা পরিবর্তন করতে পারে নাই। তাই এবার জামাত জোটকে সরকারে বসে দেখা যাক পরিবর্তন কিছু ঘটে কি না। এই চিন্তা থেকে এই শ্রেণীর অধিকাংশ ভোটে জামাত জোটের বাক্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য জামাতিরা কিছুটা আশাবাদী সরকার গঠনের ব্যাপারে। তারপর আসে সমাজের অসচেতন অংশের কথা। তারা অধিকাংশই অশিক্ষিত ও নিম্ন আয়ের মানুষ। তারা প্রায় সবাই কৃষক বা শ্রমিক এবং তারা স্বভাবত আওয়ামী বিদ্বেষী, কারণ তাদের পূর্বসূরীরা স্বাধীনতা পরবর্তী তারা প্রায় সবাই কৃষক বা শ্রমিক এবং স্বভাবতই আওয়ামী বিদ্বেষী, কারণ তাদের পূর্বসূরীরা স্বাধীনতা পরবর্তী সময়ে তৎকালীন আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগী। তাদের অনেক প্রিয়জনই ৭৪-এর দুর্ভিক্ষে অবর্ণনীয় দুঃখ কষ্টে মৃত্যু মুখে পতিত হয়েছে। সেই দুঃসহ স্মৃতি কোনোদিনও তারা
ভুলতে পারে না। সেই দুঃখ কষ্টের জন্য তারা তৎকালীন আওয়ামী সরকারকে দায়ী মনে করে এবং চিরশত্রু ভাবে। পরবর্তীতে জিয়াউর রহমানের আবির্ভাবকে তারা আল্লাহর রহমত মনে করে এবং বিএনপিকে একান্ত আপন হিসাবে ভাবে। সেই থেকে এই মাটির মানুষগুলো সকল পরিস্থিতিতেই তাদের প্রিয় মার্কা ধানের শীষে ভোট দিয়ে আসছে। সেই কারণে এই হতদরিদ্র নিম্নবর্গের মানুষগুলোর ভোট বরাবরের মতো ধানের শীষের বাক্সে যাবে। এই নিম্নবর্গের মানুষগুলোই আসলে বিএনপির ভোট ব্যাংক। এভাবে সার্বিক বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে বিএনপি নিরঙ্কুশ বা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করিতে পারবেন। যেখানে তাদের আসন সংখ্যা হতে পারে 160 থেকে 180টি, জামাত জোটের আসন সংখ্যা হতে পারে 90 থেকে 100টি, আর বাকি 20টি আসন স্বতন্ত্র ও ছোট দল সমূহের মধ্যে থাকতে পারে। এই হিসাবে আসনগুলো প্রাপ্ত হলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল ও পথচলা মসৃণ হবে। কারণ বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলেই তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারবেন। কেউ সে পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না এবং তারাও কোনোরূপ অজুহাত দেখাতে পারবে না যে বিরোধী দলের বাধার কারণে কিছুই করতে পারছে না। আবার যদি বিএনপি 200-র অধিক আসন পেয়ে যায় তখন তাদের অহংকার বেড়ে যাবে। তৃণমূল নেতাকর্মীরা বেপরোয়া হয়ে পড়বে, কেন্দ্র তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হবে, চাঁদাবাজি দুর্নীতি বেড়ে যাবে, দেশ পুনরায় অরাজকতা পরিবেশ সৃষ্টি হবে এবং সরকার নিজের খেয়াল খুশি মতো সংবিধান সংশোধন করতে চাইবে। এভাবে দেশের পুনরায় স্বৈরাচারী শাসন ব্যবস্থায় ফিরে আসবে। কিন্তু দেশের জনগণ চায় না আর কোনো অবস্থাতেই দেশ পিছনের দিকে চলে যাক। আবার সেই আন্দোলন, হরতাল, মিছিলে দেশের জনগণের ভাগ্য বিপর্যয় ঘটুক আর প্রায় 2000 নিরপরাধ শহীদের আত্মত্যাগ বিফলে যাক। সর্বশেষ এইটুকু বলতে হয় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান আজ দেশের কর্ণধার হওয়ার তার প্রান্তে দাঁড়িয়ে তার হাতেই গড়ে উঠবে আমাদের স্বপ্নের সোনার বাংলা। তার মেধা, প্রজ্ঞা, দূরদর্শী রাজনৈতিক পরিকল্পনা, ধৈর্যশীল নমনীয় আচরণ, সময়োপযোগী বিজ্ঞান মনস্ক চিন্তা চেতনা, দৃঢ় নৈতিক মনোবল, নীতির প্রশ্নে আপোষহীনতা, দুর্নীতি সন্ত্রাস মাদক নির্মূলে যুদ্ধ ঘোষণা এবং সর্বোপরি গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে এই দুর্ভাগা দেশের হতভাগ্য মানুষদের দুর্দশা লাঘবে যুগান্তকারী নেতৃত্বের ভূমিকা রেখে বাংলাদেশের রাজনৈতিক আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হয়ে আজীবন তার আলো বিকিরণ করবেন এবং ধ্রুবতারা হয়ে জেগে রইবেন আজীবন। এই কামনা করে আজকের আমার প্রতিবেদন সমাপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সহায় হোক।